ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা, ক্রমে বাড়ছে সংক্রমণ, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বাড়ছে করোনা পরীক্ষার জন্য আসা রোগী। টিভিতে নিউজ দেখছে, দেশে করোনার সংখ্যা দিন দিন বাড়ছে। আব্বু, এটা কি নিউজ দেখলাম? টিভিতে বলছে দেশে নাকি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। আবার কি লকডাউন শুরু হবে নাকি আব্বু? জানি না মা ফাতেমা, তবে বেশ কিছুদিন থেকে দেশে করোনা ভাইরাসের প্রভাব অনেক বেড়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। শুধু আমাদের দেশে না, সারা বিশ্বেই এই ভাইরাসের প্রভাব ব্যাপক হারে বেড়ে গেছে। কি বলছেন আব্বু? তাহলে কি আমরা সবাই মারা যাব? না ফাতেমা, এখনও তেমন সিরিয়াস কিছু হয়নি। সিরিয়াস কিছু হলে অবশ্যই আমরা জানতে পারবো। তবে শুনলাম করোনা ভাইরাসের এই ভেরিয়েন্ট নাকি আগের থেকে কিছুটা শক্তিশালী। তবে এখন যেহেতু ভ্যাকসিন বের হয়ে গেছে, চিন্তা নেই মা, নিশ্চয়ই আল্লাহ আমাদের হেফাজত করবেন। আব্বু, আমাদের কি এখনো মাস্ক পরে থাকতে হবে? হ্যাঁ, মাস্ক পরা তো ভালো কাজ, মাস্ক পরাই যায়। মাস্ক পরলে অনেক সুবিধা আছে। শুধুমাত্র করোনার হাত থেকে নয়, আমরা ধুলোবালির হাত থেকেও রক্ষা পাই। এতে করে সর্দি, কাশি এবং নানান ধরনের রোগ কম হয়। আর তাছাড়াও বাতাসের সাথে অনেক ধরনের জীবাণু মিশে থাকে, তার থেকেও আমরা রক্ষা পাই। ফাতেমা যখন তার বাবার সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করছিল, তখনই তাদের কলিং বেল বেজে উঠল। এই সময়ে আবার কে এলো? ওমর তো খেলতে চলে গেছে। ওর তো এত তাড়াতাড়ি বাসায় আসার কথা না। আয়শা, যাও তো, গিয়ে দরজাটা খুলে দাও তো। এরপর আয়েশা চলে গেল দরজা খুলতে, আর দরজা খুলে দেখলো ওমর হাঁপাতে হাঁপাতে চলে এসেছে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। কি ব্যাপার, তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন বাবা? কি হয়েছে? তোমাকে কি কেউ তাড়া করেছে বাবা? না আম্মু, আমাকে কেউ তাড়া করেনি, কিন্তু একটা খবর শুনেছো? কি খবর? ভেতরে এসো, আর এসে বলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। বসো বাবা, বলো কি হয়েছে? আব্বু, একটা দুঃসংবাদ আছে। এইমাত্র আমি শুনে এলাম আমাদের মহল্লার রহিম চাচার নাকি করোনা ভাইরাস ধরা পড়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে, আর সেজন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। করোনার কথা শুনেই তো আমরা বন্ধুরা সবাই দৌড়ে পালিয়ে এসেছি। আমরা তো এখনও 2019-2020 সালের কথা ভুলিনি, যখন করোনা প্রথম শনাক্ত হয়েছিল। সে কি ভয়ঙ্কর দিন রে বাবা! আবার কি আমাদের সেই ভয়ঙ্কর দিন দেখতে হবে বাবা? ও, এই ব্যাপার বাবা ওমর, আমরা তো করোনা নিয়েই কথা বলছিলাম। হ্যাঁ বাবা, করোনা দিন দিন বেড়ে যাচ্ছে। করোনার নতুন একটা ভেরিয়েন্ট এসেছে, যেটা আগের তুলনায় অনেকটা শক্তিশালী। তবে এতে ভয় পেলে চলবে না বাবা। কিছু নিয়মকানুন মেনে চললে আমরা অবশ্যই করোনা থেকে মুক্তি লাভ করতে পারবো। কি নিয়ম আব্বু? আমাদের দেশে কি আবারও লকডাউন শুরু হবে? আমরা কি আর স্কুলে যেতে পারবো না, খেলাধুলা করতে পারবো না? করোনার ওই দিনগুলো কি যে ভয়ঙ্কর ছিল, আমার এখনো মনে পড়ে। সব সময় ঘরের মধ্যে বন্দি থাকতে হতো। আমাদের কি এখনো ঘরের ভেতরে বন্দি থাকতে হবে আব্বু? না বাবা, এখনো লকডাউনের বিষয়ে আমাদের সরকার তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে ভবিষ্যতে লকডাউন হলেও হতে পারে। তবে আমার যেটা মনে হচ্ছে, এত সিরিয়াস কিছু হবে না। আগের তুলনায় মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। কিভাবে করোনা মোকাবেলা করতে হয় সেটাও জানা হয়ে গেছে। আর তাছাড়াও তো করোনার ভ্যাকসিন তৈরি হয়েই আছে। হ্যাঁ আব্বু, সেটাই ভালো হবে। আমার লকডাউন একদম ভালো লাগে না। আমি স্কুলে যেতে চাই। আমার স্কুলে সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ বাবা, তুমি অবশ্যই স্কুলে যাবে। তবে তো কিছু নিয়মকানুন মানতে হবে। আমার বিশ্বাস স্কুলে তোমাদের করোনা মোকাবেলার সমস্ত নিয়মকানুন শিখিয়ে দেওয়া হবে। চিন্তা করো না বাবা, ঠিক আছে? এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন রসুলপুর মহল্লার সব বাচ্চারা স্কুলে গেলে তখন তাদের শিক্ষকরা করোনার মোকাবেলা কিভাবে করতে হয় সেই বিষয়ে রসুলপুর স্কুলে একটা সেমিনার করালো। বাচ্চারা
আজকে তোমাদের সবাইকে এক জায়গায় করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে। তোমরা হয়তো অনেকেই জানো, দেশে আবারও করোনার প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। এটা একটা মারাত্মক ছোঁয়াচে রোগ। এটা একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে, এর জন্য এটাকে মারাত্মক রোগ বলা হয়। তবে কিছু নিয়ম কানুন মানলে আমাদের করোনা হবে না, আর আমরা করোনা থেকে বাঁচতেও পারবো। কি নিয়ম ম্যাডাম? আমাদের কি নিয়ম মানতে হবে? আমরা কি তাহলে এখন থেকে স্কুলে আসা বন্ধ করে দিব? এর আগে যখন করোনা বেশি হয়েছিল তখন তো আমাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। এবারও কি আমাদের স্কুল বন্ধ হবে ম্যাডাম? বন্ধ হলে তো ভালোই মজা হবে। কি মজা, কি মজা। আরে না না মিলি, তুমি কি যে বলো না। তুমি সবসময় স্কুল বন্ধ নিয়ে পড়ে থাকো। তোমার তো স্কুল বন্ধ হলে ভালো, তাই না? তুমি সবসময় শুধু লেখাপড়ায় ফাঁকি দিতে চাও, আর এর জন্যই তোমার স্কুল বন্ধ দরকার, তাই না? ম্যাডাম, ম্যাডাম, আমি ঠিক সেভাবে বলিনি। তবে করোনায় যদি আমরা স্কুলে এসে মারা যাই তাহলে তো আমাদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এজন্য স্কুলে না আসাটাই ভালো, তাই আর কি বলছিলাম। তোমরা সবাই যে যার স্কুলে অবশ্যই যাবে। এখানে করোনা কিভাবে মোকাবেলা করা যায় আমি সে বিষয় নিয়ে কথা বলবো। এখন সবাই মন দিয়ে শোনো। ঠিক আছে ম্যাডাম, বলুন। তাহলে শোনো সবাই, করোনা একটা মারাত্মক ভাইরাস। এটা একটি ছোঁয়াচে রোগ। এটা এমন একটা রোগ যা এক মানুষের থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে হাঁচি কাশির মাধ্যমে। তাই আমাদের সবসময় এ সম্পর্কে সচেতন হতে হবে। আমরা মাস্ক পরিধান করব, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রাখবো। নিয়মিত হাত পানি দিয়ে পরিষ্কার রাখবো। ঠিক কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে ম্যাডাম? 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে মিলি। আমার আবার এত ঝামেলা একদম ভালো লাগে না ম্যাডাম। তার চেয়ে একবারে স্কুল বন্ধ দিলেই ভালো হয়। বাসায় বসে বসে মজার মজার কার্টুন ভিডিও দেখতে পারবো। তাহলে কত মজা হবে। তোমার তো ওই পড়াচুরির বুদ্ধি আর গেল না মিলি। সবকিছুতেই তুমি চুরি করতে চাও, পড়াশোনা সবসময় ফাঁকি দিতে চাও। যতদিন সিরিয়াস অবস্থা না হয়েছে ততদিন পর্যন্ত কোনোভাবেই স্কুল বন্ধ হবে না, বুঝেছো? আরে ম্যাডাম, ছাড়ুন তোর কথা। ও তো স্কুল খোলা থাকলেও ঠিকভাবে স্কুলে আসতে চায় না। এখন তো পেয়েছে আবার করোনা ভাইরাসের সূত্র। ও তো স্কুলে আসতেই চাইবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। শোনো, আমি তোমাদের এতক্ষণ ধরে যে নিয়মগুলো বললাম তোমরা কিন্তু এগুলো অবশ্যই মেনে চলবে। তাহলে আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই করোনা ভাইরাস থেকে রক্ষা করবে। এখন যাও, তোমরা যে যার ক্লাসে চলে যাও। এরপর এদিকে বিকেলবেলা স্কুল থেকে ফেরার পথে মিলি ফাতেমাকে বলল, ফাতেমা একটু দাঁড়াও, আমি 1 ডজন মাস্ক কিনবো। কি বলছো মিলি? তোমাকে মাস্ক এখনই কেন কিনতে হবে? তোমার আব্বুকে বললেই তো কিনে আনবে। আমার আব্বু গতকালকেই মাস্ক কিনে এনেছে। না, আমাকে মাস্ক কিনে নিয়ে যেতেই হবে। আমার দরকার আছে। কি দরকার? এই ভিড়ের মধ্যে গিয়ে ছেলেদের সাথে মাস্ক কেনার? শোনো ফাতিমা, আমি মাস্ক কিনে নিয়ে গেলে আব্বুকে বলতে পারবো যে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। ওই যে আমি মাঝে মধ্যে স্কুল ফাঁকি দেই না, সেটা আবার আমার জন্য আরো সহজ হয়ে যাবে। আমার চালাকি বুঝলে তো? এই যে শুরু হয়ে গেল তোমার বাহানা। করোনা ভাইরাস এখনো কিন্তু ততটা বৃদ্ধি পায়নি। এত তাড়াতাড়ি তুমি স্কুল যাওয়া বন্ধ করে দেবে কেন? এটা কিন্তু ঠিক নয়। আরে ফাতেমা, তুমি তো জানোই পড়াশোনা করতে আমার একদমই ভালো লাগে না। তার উপর যদি করোনা ভাইরাস চলে আসে আর একবার লকডাউন হয়ে যায় তাহলে তো আমি পাখির মতো উড়বো। পরীক্ষাতেও অটোপাস দিয়ে দিবে। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব আমাদের স্কুল যেন কোনোভাবেই বন্ধ না হয়। করোনা ভাইরাস যেন আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়ে নেন। ঘরবন্দি জীবন আমার একদম ভালো লাগে না। খোলামেলা জীবন যাপন করব, নিয়মিত স্কুলে আসব। কতই না সুন্দর। খাঁচার মধ্যে আমি উঠতে পারবো না বাবা। সে তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো ফাতেমা, তবে আমার কিন্তু লকডাউন খুবই ভালো লাগে। আমি চাই করোনা আরো বাড়ুক। এরপর মিলি 1 ডজন মাস্ক কিনে নিয়ে ফাতেমার সাথে বাড়িতে রওনা দিল। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো সত্যি সত্যি আমাদের দেশে কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে গেছে। তবে আমাদের সবাইকে এই সময় সচেতন থাকতে হবে। নিয়মিত মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে এবং যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হব না।
তবে কিন্তু তোমরা মিলির মতো স্কুল ফাঁকি দিও না। পড়াশোনার তো এমনিতেই এর আগের বারের করোনায় অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের যে কোনো পরিস্থিতিতেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুলপুর মহল্লায় আব্দুল্লাহ নামের এক লোক বাস করত। আব্দুল্লাহর স্ত্রী রেহানা বেগম তার হালিমা নামের এক মেয়েকে রেখে অনেক বছর আগেই মারা গেছে। রেহানা বেগম মারা যাওয়ার পর আব্দুল্লাহ তখন শেফালি নামের আরেকজন মহিলাকে বিয়ে করে। আব্দুল্লাহর নতুন বউ শেফালিরও একটি মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল মিলি। মিলি দেখতে খুবই সুন্দরী, কিন্তু আব্দুল্লাহর আগের স্ত্রীর মেয়ে হালিমা দেখতে ছিল কুচকুচে কালো। একদিন আব্দুল্লাহ তার কালো মেয়ে হালিমাকে ডেকে বলল, মা হালিমা, হালিমা এদিকে এসো মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ মা হালিমা, তোমার সাথে একটু কথা ছিল, তাই ডেকেছি। জি আচ্ছা বাবা, বলুন। মা হালিমা, দেখতে দেখতে তো তোমার বয়স মাশাল্লাহ 18 পার হয়ে গেল। আমি এবার চাই তোমার বিয়েটা দিয়ে দিতে মা, তুমি কি বলো? এসব আপনি কি বলছেন? কি ওর বিয়ে দেবেন মানে? ও বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেলে আমার বাড়ির কাজ কে করবে শুনি? আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না, এই বলে দিলাম। কি ব্যাপার শেফালি, তুমি এসব কি বলছো? হালিমা তো বড় হয়ে গেছে, ওকে বিয়ে দিতে হবে না? ও কি সারা জীবন তোমার বাড়ির কাজকর্ম করবে না? কি রাজকন্যা মেয়ে তার, দেখতে তো পুরো পাতিলের কালির থেকেও কালো সে। ওকে আবার কে বিয়ে করবে শুনি? তার চেয়ে ভালো হবে সারা জীবন আমার বাড়িতে কাজকর্ম করুক। টাকা খরচ করে বিয়ে দিয়ে দিলে দেখবে 2 দিন পর জামাই ওকে তাড়িয়ে দেবে। তা আমি মেনে নিতে পারবো না, এই বলে দিলাম। কি বলছো কি শেফালি? ওকে তাড়িয়ে দিবে কেন? আমার মেয়ে দেখতে যা একটু কালো, তো ও তো কাজকর্মে একেবারেই লক্ষ্মী। আর ও কালো হয়েছে, এটা কি ওর দোষ? ওকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। বাবা, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না তো। মা তো ঠিক কথাই বলেছেন, আমার বিয়ে শাদীর দরকার নেই। আমি সারা জীবন আপনাদের সাথেই থাকবো। এ তুমি কি বলছো মা হালিমা? শোনো মা, মেয়েরা সারা জীবন বাবার বাড়িতে থাকে না। আসসালামু আলাইকুম বাবা, এখানে কি নিয়ে কথা হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম মা মিলি। তোমার আপু হালিমা তো বড় হয়ে গেছে, ওর তো বিয়ের বয়সও হয়ে গেছে, তাই আমি চাচ্ছি এবার ওর বিয়েটা দিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক খুশির সংবাদ বাবা। আপুর তো বিয়ে দিতেই হবে। তুই চুপ কর তো মিলি, যেটা জানিস না বুঝিস না সেটা নিয়ে একদম কথা বলিস না। ওর বিয়ে হয়ে গেলে এ বাড়ির কাজ কাম কে করবে শুনি? তুই করবি? হ্যাঁ আম্মু, প্রয়োজনে আমিই করব। তাই বলে কি সারা জীবন আপু আমাদের বাড়িতে থাকবে? কি বললি? তুই আমার মেয়ে হয়ে তুই কাজ করবি? তোর শরীরের রং তুই দেখেছিস? কাজ করলে এমন কাঁচা হলুদ বরণ রং কালো হয়ে যাবে না? আম্মু, তুমি সবসময় বেশি বুঝো। মেয়েদের তো বিয়ে করে একদিন শ্বশুর বাড়িতে যেতেই হবে। আমি আর আপু মাত্র কয়েক বছরের ছোট বড়, আমাকেও তো বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতে হবে। আচ্ছা বাবা, আপনি কি পাত্র দেখেছেন? হ্যাঁ মা, পাত্র নিজেই আমাদের মেয়ে হালিমাকে দেখে পছন্দ করেছেন। তাই নাকি? কে সে বাবা? পাত্র হচ্ছে আমাদের মহল্লার সবচেয়ে ভালো মানুষ আব্দুর রহমানের শ্যালো। এতদিন দুবাইতে ছিল, খুব ভালো ছেলে। সে একজন পরহেজগার ইমানদার মেয়ে খুঁজছে, বিয়ে করে সংসারী হবে আর বিদেশে যাবে না। ছেলের অনেক সয় সম্পত্তিও আছে, তাছাড়া বিয়ে করবে বলে মেয়ের জন্য দুবাই থেকে অনেক গহনাপাতিও এনেছে। এমন ছেলের কথা শুনে শেফালি বেগমের মাথা আরো খারাপ হয়ে গেল। কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? এত ভালো ছেলে এমন কালিমার্কা মেয়েকে কেন পছন্দ করবে শুনি? করবে করবে শেফালি, ওরা তো আমাদের মেয়ের গায়ের রং দেখে পছন্দ করেনি, করেছে তার গুণে। না না, এটা আমি কিছুতেই মানতে পারছি না। বিয়ে দিলে দেখবেন কিছুদিন পর ঠিক দাঁড়িয়ে দেবে। তার চেয়ে ভালো হবে ওই ছেলের সাথে আমি আমার মেয়ে মিলির বিয়ে দেব। মিলি দেখতে খুব সুন্দরী, সারা জীবন সুখে সংসার করতে পারবে। কি বলছো কি আম্মু? আপুকে পছন্দ করেছে সেই পাত্রকে আমি কেন বিয়ে করব বলো তো? আর আমি তো আপুর থেকে বয়সে অনেক ছোট। তুমি চুপ করো মিলি, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। এই বাড়িতে যদি কখনো বিয়ে হয় তাহলে তোমারই হবে, ওই কালো মেয়ে নয়, বুঝেছো? আম্মু, তুমি সবসময় বেশি বেশি করো। আপু আমার বড়, বাড়ির বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দেবে কেন তুমি? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে আমি তাই দেব, এটাই আমার ফাইনাল কথা। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি চললাম। আব্দুল্লাহ তখন সেখান থেকে চলে গেল। পথে তার আব্দুর রহমানের সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি আব্দুল্লাহ ভাই। তা তোমার বড় মেয়ে হালিমাকে দিয়ে যে আমার শ্যালক রিয়াদের বিয়ের কথা বললাম, সেটার কি করলে ভাই? ভাইজান, এই বিষয়ে আজ আমি বাড়িতে আলোচনা করেছি। আমাকে 2 দিন সময় দিন ভাই, আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তবে আমার শ্যালক কিন্তু খুবই ভালো মানুষ। এমন পাত্র হাতছাড়া করা কিন্তু তোমার একদমই ঠিক হবে না। তাছাড়া আমার শ্যালক তোমার মেয়েকে কোথায় যেন দেখে পছন্দ করে ফেলেছে, বারবার আমাকে বিয়ের জন্য তাড়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। একদিন আব্দুল্লাহ তার মেয়ে হালিমাকে দেখার জন্য আব্দুর রহমানের পরিবার ও তার শালককে আসতে বলল। তারা আব্দুল্লাহর বাড়িতে আসলো। আসসালামু আলাইকুম ভাই আব্দুর রহমান। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই। বসুন ভাই, একটু পরে আজান হবে, নামাজ শেষ করে এরপর আলোচনা শুরু করি। হ্যাঁ ভাই, সেটাই ভালো হবে। ভাই আব্দুল্লাহ, নামাজ তো শেষ হলো, এবার তোমার মেয়েকে নিয়ে এসো, একটু দেখি ওকে। হ্যাঁ হ্যাঁ ভাই, শেফালি যাও তো, হালিমাকে নিয়ে এসো। এ কি ভাই, আমার শ্যালক তো তোমার ছোট মেয়ে মিলিকে পছন্দ করেনি, করেছে তোমার বড় মেয়ে হালিমাকে। কি ব্যাপার শেফালি, তুমি হালিমাকে না নিয়ে এসে মিলিকে নিয়ে এসেছো কেন? এই যে বাবা, শুনছো? তোমার পছন্দ দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। অমন পাতিলের কালির মতো মেয়েকে কি করে পছন্দ করলে তুমি বলো তো? এই দেখো, আমার নিজের মেয়ে মিলিকে। ওর গায়ের রং একেবারে কাঁচা হলুদের মতো, রূপে গুণে অনন্যা। তুমি মিলিকে বিয়ে করো বাবা, দেখবে অনেক সুখী হবে। তাছাড়া আমি তোমাকে অনেক যৌতুকও দেবো বাবা। ভাই আব্দুল্লাহ, তোমার স্ত্রী এসব কি কথা বলছে? আমার শ্যালক তো হালিমাকে যৌতুকের আশায় কিংবা গায়ের রং দেখে পছন্দ করেনি, ও পছন্দ করেছে হালিমার গুণ দেখে। এই বাড়িতে বিয়ে করতে হলে সে হালিমাকেই করবে। আর এই যে তুমি কেমন মহিলা, হ্যাঁ? হালিমা তোমার নিজের মেয়ে না বলে ওকে এভাবে অপমান করবে? ওর কি ভালো বাড়িতে বিয়ে হওয়ার কোনো অধিকার নেই? ও কি সারা জীবন তোমাদের কাজ করবে? ভাই আব্দুর রহমান, আপনি ভুল বুঝছেন। ওই পাতিলের মতো কালো মেয়ের তো আপনার শালকের বাড়িতে কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা নেই। আপনারা একটা ঘোরের মধ্যে আছেন। আপনারা বোঝার চেষ্টা করুন, মিলিকে বিয়ে করে নিয়ে যান। আচ্ছা, মুশকিল তো এখন আমরা বুঝতে পারছি। হালিমা আপনার বাড়িতে কত সুখী আছে। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ভাই আপনাকে বিয়ে করে এনেছেন যাতে আপনি এই এতিম মেয়েটার দায়িত্ব নেন, কিন্তু আপনি সে ছোট থেকে ওকে অত্যাচার করছেন। আর আজ ওর একটা ভালো ঘরে বিয়ে হবে, সেখানেও আপনি বাধা দিচ্ছেন। আমরা বেঁচে থাকতে এই অন্যায় কাজ কখনো করতে দেব না। আমি আমার ভাইকে হালিমার সাথে বিয়ে দেব। আম্মু, অনেক হয়েছে, তোমার নাটক অনেকক্ষণ থেকে সহ্য করছি। আমি তোমাকে কতবার করে বলেছি যে আমি ওনাদের সামনে যাব না, তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এলে। তোমাকে কি আমি বলেছি যে আমি বিয়ে করব? আমি তো ছোট মানুষ, আমি ছোট হয়ে আপুকে রেখে কি করে বিয়ে করি বলো তো? তাছাড়া তুমি আপুকে ছোটবেলা থেকে অনেক অত্যাচার করছো। তোমাকে আমি কতদিন বলেছি আপুর সাথে এমন অত্যাচার করো না। ওর জায়গায় আমি হলে তো একদিনও সহ্য করতাম না, কিন্তু আপু দিনের পর দিন সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে। আর আজ তুমি বিয়েটা নিয়েও ছেলে খেলা করছো। আপুর সুখ তোমার সহ্য হয় না? সে তোমার কি অন্যায় করেছে বলো তো? সারা জীবন তোমায় মা বলে ডেকেছে, কিন্তু তুমি কোনোদিনও তাকে মেয়ে বলে মানোনি। তুমি একটা কুলাঙ্গার মা, বুঝেছো? তোমাকে মা বলে ডাকতেও আমার ঘৃণা লাগছে। মা মিলি, আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি। আপনারা সবাই আমাকে মাফ করে দিন। মা হালিমা, আমাকে মাফ করে দে মা। এরপর হালিমা তার মাকে মাফ করে দেয়। তখন সবাই অনেক খুশি হয়। শুনুন সবাই, আমার বোনটা সারা জীবন অনেক কষ্ট করেছে। আমি চাই না সে আর এই বাড়িতে থেকে কষ্ট পাক। আজই আপনারা আমার বোনকে বিয়ে করে নিয়ে চলে যান। ও যদি এখানে থাকে তাহলে ওর ধুকে ধুকে মরতে হবে। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, এরকম কালো কুৎসিত মেয়ে আমাদের সমাজে অনেক থাকে। আমরা তাদের অবহেলা করি, তাদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে দূরে সরিয়ে রাখি। এমন কাজ আমরা কখনোই করব না, কারণ যারা কালো কুৎসিত দেখতে তাদের অধিকার আছে ভালো ঘরে বিয়ে হওয়ার। এই বিষয়ে আমরা সবাই সচেতন থাকবো। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইসলামপুর মহল্লায় টিনা আর ঐশী নামে দুই বান্ধবী বাস করত। তারা দুই বান্ধবী ছিল ভীষণ দুষ্টু। ওই মহল্লার সবচেয়ে ধনী পরিবারের মেয়ে হওয়ায় তারা দুজনেই ছিল বেশ অহংকারী আর উচ্ছৃঙ্খল। তারা এতটাই অহংকারী ছিল যে তাদের সাথে কেউই মিশতে চাইতো না। একদিন টিনা স্কুলে এসে দেখে ফার্স্ট বেঞ্চে জান্নাতুল বসেছে। এটা দেখে তো সে ভীষণ রেগে যায়। কি রে জান্নাতুল, তোকে না গতকাল বলেছিলাম আজকে তুই ফার্স্ট বেঞ্চে বসবি না, তবুও তুই বসেছিস কেন? যা পেছনের সিটে যা, এখানে আমি আর ঐশী বসবো, বুঝেছিস? আমাকে তুমি কেন পেছনে যেতে বলছো টিনা? আমি তো প্রতিদিনই এখানে বসি। তাছাড়া সাবিহা ম্যাডামও আমাকে প্রথম বেঞ্চে বসতে বলেছে। তোমরা তো সবসময়ই পেছনের বেঞ্চে বসো আর দুজনে বসে গল্প করো, তাহলে আজকে এখানে বসতে চাইছো কেন? কারণ আজকে আমরা পড়া মুখস্থ করে এসেছি, তাই সামনের বেঞ্চে বসতে চাই। এখন কি তুই সরবি এখান থেকে, নাকি তোর ব্যাগ সহ তোকে নিচে ফেলে দেব? বল কোনটা করবি? না, আমি কিছুতেই পেছনে বসবো না। সাবিহা ম্যাডাম পেছনে বসতে বললে তবেই আমি বসবো। ও তাই বুঝি? স্কলারশিপ পেয়ে আমাদের স্কুলে এসেছিস তুই, সেটা কি তুই ভুলে গিয়েছিস? বড় লোকের স্কুলে পড়তে হলে আমাদের কথাই তো শুনতে হবে, কারণ আমরা স্কলারশিপ পেয়ে আসিনি। আমার বাবা মোটা অঙ্কের টাকা দিয়ে আমাকে স্কুলে পড়ায়। এত টাকা বেতন দিয়ে যেহেতু আমরা এই স্কুলে পড়ি, তাই ফার্স্ট বেঞ্চে বসার অধিকার তো আমাদেরই আছে নাকি? তুই যেহেতু সোজা কথা শুনবি না, তাই তোকে অন্য রাস্তা দেখাচ্ছি আমি, দাঁড়া। এই বলে টিনা জান্নাতুলকে বেঞ্চ থেকে ফেলে দেয়, আর তখনই ক্লাসে ঐশী চলে আসে। ঠিক আছে জান্নাতুল, তুই ওইভাবে ফ্লোরে বসে আছিস কেন? আর টিনাই বা এভাবে দাঁড়িয়ে আছে কেন? ও বুঝতে পেরেছি, আমি আসার আগে বুঝি টিনার সাথে তোর বক্সিং হয়েছিল, তাই না রে? যাই হোক, কষ্ট পাস না, চুপচাপ গিয়ে পেছনের সিটে বসে পড়। এরপর জান্নাতুল পিছনের